নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন শুভঙ্কর সাহের একটি মন ভালো করা গল্প। গল্পটির নাম কল সেন্টার। তো চলুন গল্পটা শোনা যাক। হ্যালো, কৃষ্ণেন্দু হিয়ার। হাউ ক্যান আই হেল্প ইউ ম্যাম? সত্যি কি সাহায্য করতে পারবেন আপনি? তাহলে বলুন। আই উইল ট্রাই মাই বেস্ট। প্লিজ এক্সপ্লেন ইউর প্রবলেম। আমি রিয়েলমি 5 প্রো ফোনটা অর্ডার করেছিলাম। এখন আউট অফ স্টক দেখাচ্ছে, কিন্তু ফোনটা আমাকে আর্জেন্ট প্রয়োজন ছিল। এখন কি হবে? একটু অপেক্ষা করুন কাইন্ডলি, আমি দেখে নিচ্ছি। ওকে। কৃষ্ণেন্দু মিনিট খানেকের মধ্যেই অর্ডারটি স্ট্যাটাস চেক করে উত্তর দিল, দুঃখিত ম্যাম, এখন ফোনটি আউট অফ স্টক আছে। যখন পুনরায় এটি অ্যাভেলেবেল হবে, আপনার অ্যাকাউন্টে একটি নোটিফিকেশন প্রোভাইড করে দেওয়া হবে। দেখলেন তো, ওই জন্যই তো জানতে চাইলাম আমার প্রবলেম সলভ করতে পারবেন কিনা। আমার ফোনটার বিশেষ প্রয়োজন, এমন হবে জানলে আমি এখানে অর্ডারই করতাম না। দুঃখিত ম্যাম, আমাদের এখানে কিছু করার নেই। মেয়েটি এবার খানিক উত্তেজিত হয়ে পড়ল। কিছু করার নেই তো হেল্পলাইন খুলে বসে আছেন কেন? কাস্টমারকে ভালো সার্ভিস প্রোভাইড করার ক্ষমতা নেই? আর আপনি আপনার ওপর মহলে ফোনটা ট্রান্সফার করুন, আমি কথা বলে নিচ্ছি। দেখুন, আমি অলরেডি একটা কমপ্লেন লিখে নিয়েছি। আমাদের একটু সময় দিন, যত দ্রুত সম্ভব আপনি গ্যাজেটটি হাতে পেয়ে যাবেন। জরুরি না থাকলে আমি হেল্পলাইনে কলটা করি? আজব, সময় দিতে যখন পারবেন না সেল করছেন কেন বলুন তো? আমরা সর্বদাই চেষ্টা করি আপনাদের সহযোগিতার জন্য। আশা করি সঠিক তথ্য দিয়ে আপনাকে সাহায্য করতে পেরেছি। কাইন্ডলি যদি কথা বলে ভালো লেগে থাকে, তবে আমাদের নম্বর থেকে একটি সার্ভে মেসেজ আপনার ফোন নম্বরে যাবে। আপনি রেটিংসের মাধ্যমে মতামত জানাবেন। ধন্যবাদ, শুভ হোক আপনার দিনটি। বলে কৃষ্ণেন্দু কলটি ডিসকানেক্ট করলো। তারপর কান থেকে ইয়ারফোনটি খুলে সে তার পাশের কলিগটিকে বলল, আর পারা যায় না এইসব। নিহার চাকরিটা না করলেই নয়। কি আর করবি ভাই, তুই তো তাও এই নতুন। আমার 3 বছর এসব চলছে। কতবার তো কত লোকের গালিগালাজও খেতে হয়। এখন এসব জানিস তো, গা সওয়া হয়ে গেছে। সময়ের সাথে সাথে তোরও হয়ে যাবে, দেখিস, চিন্তা করিস না। এত চেষ্টা করছে একটা গভর্নমেন্ট সার্ভিস হলেও তো হয়। মাঝে মাঝে ভাবি, ভগবান কপালটা এমন করে কেন বানালো। সব ঠিক হয়ে যাবে একদিন। যাই হোক, মাসিমার শরীর কেমন? ওই চলছে। নার্ভের সমস্যা রে ভাই। যখন ওষুধ খায় ওই ততটুকু সময়ই ভালো, আবার যেই কে সেই। ডাক্তার তো বলেছে অপারেশনটা এবার করিয়েই নিতে হবে, কিন্তু কথাটা শেষ হলো না কৃষ্ণেন্দুর। আচমকা ওপর মহল থেকে কল এলো তার কাছে। গুড মর্নিং স্যার। কাজটা কি মন দিয়ে করছো না নাকি কৃষ্ণেন্দু? কেন স্যার? কাস্টমারের কমপ্লেন আছে। অয়ন্তিকা মণ্ডল। কাস্টমারের সাথে কি ঠিকভাবে কথা বলতেও জানো না নাকি? নম্বরটা ফরওয়ার্ড করা হচ্ছে তোমায়। ফের কোনো কমপ্লেন আসলে শোকজের নোটিশ পেতে প্রস্তুত থেকো। সিনিয়র। কল ডিসকানেক্ট করার সাথে সাথে পাশের কলিগটি প্রশ্ন করলো, কি ব্যাপার? আরে ওই ম্যাডাম, দাঁড়াও আগে কলটা সেরে নিয়ে বলছি। হ্যালো, কৃষ্ণেন্দু হিয়ার। কে কৃষ্ণেন্দু? চিনলাম না তো। ম্যাম, আপনার সাথে একটু আগেই কথা হয়েছিল, ওই যে রিয়েলমি 5 প্রো ফোনটা ডেলিভারির বিষয়। ও, আপনি? কিভাবে সাহায্য করতে পারি ম্যাম আপনাকে? আচ্ছা, তাহলে কমপ্লেনে কাজ হয়েছে দেখছি। যাক, তাহলে ফোনটি সময় মতো পাবো তো? দেখুন ম্যাম, আমি তো জানালাম ফোনটি এখন আউট অফ স্টক আছে। আপনার একান্ত প্রয়োজন হলে আপনি অন্য কোনো ফোন নিতে পারেন। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনার যদি নীল একটা জামা কেনার ইচ্ছে থাকে, আর কোনো দোকানে যদি জামার পরিবর্তে আপনাকে যদি সেম কালারের প্যান্ট নিতে বলা হয়, আপনি কি নেবেন? সরি, আমি বুঝতে পারছি আপনার সমস্যাটা। তবু একটু যদি ওয়েট করে যান তাহলে পেয়ে যাবেন। যতটা দ্রুত হয় আমি সেটা দেখছি। দেখুন, আর যদি সময়ে না পাই তাহলে আমি কিন্তু আবার আপনার নামে কমপ্লেন করব বলে দিচ্ছি। এমন করবেন না। আমার কি এখানে কোনো দোষ আছে? কাজের সময় পার্সোনাল কথা বলা উচিত না, তাও বলতে বাধ্য হচ্ছি। আপনি ফের কমপ্লেন করলে হয়তো আমার চাকরিটা আর থাকবে না।
সে আপনার ব্যক্তিগত সমস্যা। আমি টাকা পে করে জিনিস নিচ্ছি, সহযোগিতা না করলে আমি বুঝে নেব আমি কি করব। মেয়েটি হুট করে কৃষ্ণেন্দুর মুখের ওপর ফোনটি কেটে দিল। অগত্যা আর কি করার। তারপর আবার একটি কল অ্যাটেন্ড করে কৃষ্ণেন্দু তার কলিগটিকে ঘটনাটা খুলে বলল। সব শুনে সে বলল, সত্যি এই কাজে কত যে মুখ ঝামটা সহ্য করলে, তবে মাস শেষে স্যালারি। যাই হোক, চাপ নিস না, কেউ এতটা খারাপ হয় না। এই ঘটনার দিন তিনেক পর কৃষ্ণেন্দুর কাছে সত্যি একটা শোকজের চিঠি গেল। কৃষ্ণেন্দুকে ওপর মহলের কাছে জবাবদিহি করতে হলো। আর এটাও সে বুঝলো, এর উপর কমপ্লেন এলে নিজ্ঞা চাকরিটা যাবে। বিনা দোষে সবটা তাকে মেনে নিতে হলো সেদিন। ঘটনাটা একটা রবিবারের। কৃষ্ণেন্দুরই একজন স্টাফের কাছে একটা কল এলো। একজন মেয়ে কাস্টমার, সে কিনা কৃষ্ণেন্দুর খোঁজ করছে বারবার। নিয়ম নেই, তাও এক প্রকার বাধ্য হয়ে কলটা অ্যাটেন্ড করলো। হ্যালো মিস্টার কৃষ্ণেন্দু। হ্যাঁ বলছি ম্যাম। আপনার জন্য আবার জীবনটা শেষ হয়ে গেল, এর জন্য কে ক্ষতিপূরণ দেবে আমায় বলুন তো? আমার জন্য মানে? দেখুন, একটা নিয়ম বিরুদ্ধভাবে আমি আপনার কলটা অ্যাটেন্ড করছি। আমার কেবিনে কল আসছে, ওটা আমায় অ্যাটেন্ড করতে হবে। আপনার জীবন আগে না আমার কল? আমার বয়ফ্রেন্ডের বার্থডেতে ফোনটা দেওয়ার ছিল, ওকে প্রমিস করেছিলাম। ও এখন ফোনটা না পেয়ে আমার সাথে ব্রেকআপ করে নিয়েছে। আমি ভেঙে পড়েছি, এর দায় কে নেবে? আপনি না আপনাদের কোম্পানি? দুঃখিত ম্যাম। আপনি তো দুঃখিত বলে খালাস। মেয়েটি বেশ উত্তেজিতভাবে কথাগুলো বলছিল, কিন্তু কৃষ্ণেন্দু ইয়ারফোনটা তার কলিগের হাতে দিয়ে নিজের কেবিনে দৌড়ে গেল কল অ্যাটেন্ড করতে। পরে কৃষ্ণেন্দু তার সেই অফিস স্টাফের কাছে জানতে পেরেছিল যে মেয়েটি দারুণ রকম ঝামেলা করেছে কলে তার সাথে। এর ঠিক দুদিন পর আচমকা সিনিয়রের রুম থেকে ডাক পড়ল কৃষ্ণেন্দুর জন্য। ও একটা কলে ব্যস্ত ছিল। সেটা সম্পূর্ণ করে কেবিনে এসে দেখে স্যারের টেবিলে ওদিকে একজন বছর 25-এর মেয়ে দাঁড়িয়ে, মুখে মাস্ক, কাঁধে একটা লাল রঙের ব্যাগ। স্যার বেশ কড়া মেজাজে কৃষ্ণেন্দুর দিকে তাকিয়ে, হোয়াট কাইন্ড অফ ইয়োর ম্যানার্স কৃষ্ণেন্দু? এমন বিহেভ করছো কি উনি সেটা এখানে বলতে চলে এসেছেন? এমনটা কোনো স্টাফ করেনি আগে। ম্যানারলেস, তোমাকে আজই চাকরি থেকে বরখাস্ত করে দেব। কৃষ্ণেন্দু তো বুক কেঁপে গেল স্যারের কথাগুলো শুনে। এখন চাকরি গেলে তো সে তো পথে বসবে, তার ওপর রেপুটেশন খারাপ নিয়ে অন্য কোথাও চাকরিও পাওয়া তার কাছে দুষ্কর হয়ে যাবে। তাই সে নিজের ভুল নেই জেনেও কি করবে না করবে ভেবে না পেয়ে মেয়েটির সামনে নত করে হাত জোর করে বলে ফেল, ক্ষমা করবেন ম্যাম আমায়। আপনি প্লিজ স্যারকে বলুন যে যাতে আমার চাকরিটা না যায়। আপনি তো জানেন, বলুন, আমি আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করিনি, তবুও চাকরিটা গেলে আমি মরে যাব। কৃষ্ণেন্দুকে এমন অবস্থা দেখে সত্যি মেয়েটার মনটা না কেমন করে উঠল। তখন সে খানিক নরম গলায় কৃষ্ণেন্দু সিনিয়রকে রিকোয়েস্ট করল, আসলে দোষটা ওনার না, আমি বুঝতে পারিনি। একটা ফোন অর্ডার করেছিলাম, সময় হাতে পাইনি, তাই আমার সাথে একটা বাজে ব্যাপার ঘটে গেছে, আর আমি ওনাকে দোষারোপ করে বসেছি। পরিশেষে মেয়েটির কথাবার্তা শুনে টুনে কৃষ্ণেন্দুকে কাজে যেতে বললেন। কৃষ্ণেন্দুর যেন দেহে প্রাণ ফিরল চাকরিটা রক্ষা পেতে। এর দিন দুয়েক পর আচমকা কৃষ্ণেন্দুর কাছে কল এলো মেয়েটার। হ্যালো, কৃষ্ণেন্দু হিয়ার, হাউ ক্যান আই হেল্প ইউ? আমি অয়ন্তিকা, চিনতে পারছেন? কৃষ্ণেন্দু তৎক্ষণাৎ তাকে চিনতে পারল। হ্যাঁ বলুন, কিভাবে সাহায্য করতে পারি? সেদিন অয়ন্তিকার গলা সুর একেবারে অন্যরকম, কত মিশুকে, কত নরম, যেন কেউ কাছের মানুষ কথা বলছে। আপনাকে একটা সরি বলার ছিল। আজ দুদিন ধরে ট্রাই করে অবশেষে আপনাকে পেলাম। আবার কোনো সমস্যা হয়েছে কি? অর্ডারের ডিটেলসটা বলুন একটু। আমি কি সমস্যা ছাড়া কল করতে পারি না? দেখুন, এটা কাস্টমার হেল্পলাইন নাম্বার। জানি তো, একটা সরি বলার ছিল আপনাকে। সত্যি রাগের মাথায় আপনাকে কি না কি বলেছি, মনের মধ্যে একটা গিল্টি ফিল কাজ করছিল। রিয়েলি সরি। ওকে, নো ইস্যুস, এটা আমার দায়িত্ব কাস্টমারদের হেল্প করার। সামনে থেকে একবার সরি বলতে চাই, দেখা করা যায়? আসলে আমার অভ্যেস কারোর সাথে খারাপ করে কিছু যদি
করি তাহলে একবার সামনে থেকে দেখা করে সরি চেয়ে নাও, প্লিজ না করবেন না। আরে ম্যাডাম দেখুন, এটা হেল্পলাইন নাম্বার, এখানে কোনো সমস্যা থাকলে বলুন, নয়তো আমি কলটি ডিসকানেক্ট করতে বাধ্য হব। তাহলে আপনি আসছেন আগামীকাল? গিরিশ পার্ক, সন্ধে 6টা, টোটো স্ট্যান্ড, আমি অপেক্ষা করব কিন্তু। কৃষ্ণেন্দু কলটি ডিসকানেক্ট করে দিল। এমন একটা চাকরিতে যে দিন দিন কত রকমের অভিজ্ঞতা তার হবে সেটা ভেবেও সে একটু হাসলো। তাই দেখে পাশের কলেজটি বলল, আরে ভাইজানের মুখে হাসি যে, কি কেস? কিছু না, ওই জাস্ট। পরের দিন রবিবার ছিল, ছুটির দিন। কলকাতায় কৃষ্ণেন্দু যে ভাড়া বাড়িতে থাকে সেখানে অন্য একজনের সাথে তাকে রুম শেয়ার করতে হয়। সে সেদিন বাড়ি ফিরছে, অগত্যা সারাদিন একা। কি করবে? টুকটাক একটু কাজ সেরে নিয়ে দুপুরের লাঞ্চটা সকাল সকাল করে সেরে নিয়ে পড়ার বই নিয়ে বসলো। কেজি আগরওয়ালের অঙ্কের বই, কম্পিটিটিভ এক্সামের বই। কিন্তু তার মনটা সেদিন কোনো মতে অঙ্কের সমাধান খুঁজে পাচ্ছিল না। তাই বিরক্ত হয়ে একটা গল্পের বই নিয়ে বিছানায় শুয়ে পড়ল। প্রেমের গল্প। এই প্রেম জিনিসটা যে তার কি, তার সাথে কৃষ্ণেন্দু এখনো পরিচয় হয়নি। শুধু বন্ধুদের কাছে শুনেছে, সিনেমায় দেখেছে আর গল্পে পড়েছে। কিন্তু তাতে আর কতটুকুই বা অনুভব করা যায়? প্রেমের রসদ আস্বাদন করতে হলে তো তাকে আগে নিজে প্রেমিক হতে হবে। কিন্তু সেই সব কখনো ভেবে দেখেনি কৃষ্ণেন্দু। যাই হোক, বইটা পড়তে পড়তে কেন জানি না হঠাৎ তার অয়ন্তিকা মণ্ডল নামের সেই মেয়েটির কথা মনে জলজল করে উঠল। তার গলার স্বর কানের কাছে যেন বেজে উঠল। আর তাতেই তার মেয়েটা সেই শেষ কথাগুলো মনে পড়ল। সে সত্যিই আসবে নাকি গিরিশ পার্কে? না না, তাই হয় নাকি? শহুরে মেয়ে, বোধহয় সরল ছেলে বুঝে মজা করছে। কিন্তু যদি সে সত্যিই কথা রাখতে আসে আর তাকে দেখতে না পায়, তখন ব্যাপারটা কেমন খারাপ হয়ে যাবে না? কি করবে না করবে মনের মধ্যে এই দ্বন্দ্ব মেটাতে না পেরে সে এদিক ওদিক অস্থিরভাবে পায়চারি করতে করতে অবশেষে ঘড়িতে 5টা বাজার কিছু আগে গিরিশ পার্কে গিয়ে হাজির। 5টা পেরিয়ে গেল। 5টা 5, 10, 15, 5:30 পর্যন্ত অপেক্ষা করে সে ভাবল মেয়েটা নিশ্চয়ই তার সাথে মজা করেছে, খুব মেয়ে চেনা হয়ে গেছে, আর এই ভুল না। ভাবতে ভাবতে ওখান থেকে বেরিয়ে আসবে কি আচমকা সামনে একটা টোটো থেকে চেনা গলার আওয়াজটা কানে এলো, উঠে আসুন চট করে। আরে সেই মেয়েটা না? কি করবে সে? টোটোয় উঠবে নাকি? আরে কি অত ভাবছেন, আসুন জলদি। কৃষ্ণেন্দু টোটোয় উঠল না। বাধ্য হয়ে মেয়েটি টাকা মিটিয়ে টোটো থেকে নেমে পড়ল। আর নেমেই কৃষ্ণেন্দুর একেবারে মুখের কাছে এসে বলল, বিশ্বাস হয় না নাকি? ছেলে ধরা মনে হয় আমাকে? আরে তা কেন, আসলে মুখে মাস্কটা পরে আছেন তাই ঠিক বুঝতে। গলার সাথে তো এতদিন পরিচয় হয়ে যাওয়ার কথা, তাই একটু আধটু হয়েছে। কৃষ্ণেন্দুর চোখ মুখ থেকে তখনও জড়তা ভাবটা যেন কাটেনি। ওদিকে মেয়েটার মধ্যে সে সব কিছুই নেই। ভাবছেন তো আমি এমন সহজ কিভাবে একজন অচেনা অজানা একজনের সাথে এভাবে মিশে যাচ্ছি? আচ্ছা বলুন তো, আপনি আমি কি একেবারেই অপরিচিত? তা নয়। কি বিড়বিড় করছেন? কল সেন্টারে কাজ করেন যে এত চাপা হলে হয়? মানে কি বলবো কিছুই বুঝতে পারছি না। দেখো ছেলের কাণ্ড, কি বলবে খুঁজে পাচ্ছে না। এই শহরে এত আনস্মার্ট হলে হয়? যে কেউ বোকা বানিয়ে চলে যাবে তো। তা যাক, তবু আমি এত সহজে মিশতে পারি না। তাছাড়া আপনি আমাদের কাস্টমার। ওটা অফিসে, এখানে না নিশ্চয়ই। অফিসের বাইরে সবার একটা ব্যক্তিগত জীবন আছে, আশা করি আপনারও। আচ্ছা ডেকেছেন কেন জানতে পারি কি? আপনাকে ফুচকা খাবো বলে। আপনি আমার বিরাট বড় একটা উপকার করে দিয়েছেন, তাই আমার তরফ থেকে ট্রিট। তা ফুচকা চলে তো? ফুচকা মানে কিসের জন্য কিছুই তো বুঝছি না ব্যাপারটা। আরে যাকে ফোনটা দেবো বলে ভেবেছিলাম আপনাদের দয় সেটা হলো না, ভাগ্যিস হয়নি, নইলে তো টাকাটাই আমার গচ্চা যেত। তাহলে সেদিন যে বললেন আপনার ক্ষতি করে দিয়েছি, তখন মনে হচ্ছিল, পরে সত্যিটা জেনেছি। যাকে এতকাল বিশ্বাস করেছি সে আমার গিফটগুলোকে আসলে ভালোবাসতো, আমাকে না। তাই থ্যাংক ইউ আপনাদের সবাই।
তা যাই হোক, আপনাকে যেহেতু চিনি তাই ট্রিটটা আপনাকে দিতে ইচ্ছে হলো। কৃষ্ণেন্দুর মেয়েটার কথাবার্তা শুনে টুনে কেমন যেন লাগছিল। ই আবার কি, ওর গ্রামের মেয়েরা তো অন্যরকম, এত খোলামেলা কি হয়। যাক, আমাকে পাগল বা যাই ভাবছেন না কেন সেটা ভাবা বন্ধ করুন, চলুন ফুচকাটা খাওয়া যাক। কৃষ্ণেন্দু কি আর করে, মেয়েটার পেছন পেছন ফুচকাওয়ালার সামনে গিয়ে দাঁড়ালো। দাদা, দুটো জায়গা করুন, আর কাঁচা লঙ্কাটা বেশ করে দেবেন। এ মা, না না, একদম ঝাল না, আমার জিভে গা, মরে যাব। এই, আপনি এত নাকে কাঁদুনে কেন বলুন তো? কলেও সেদিন বলছিলেন চাকরি গেলে মরে যাবেন, ফুচকায় ঝাল খাবেন তাও মরে যাবেন। ও আপনি বুঝবেন না, যার যার সমস্যা সেই জানে। তাই না, ঠিকই বলেছেন। হঠাৎ মেয়েটার বলার সুর কেমন যেন পাল্টে গেল দেখে কৃষ্ণেন্দু তাকে প্রশ্নটা না করে থাকতে পারল না। যদি কিছু না মনে করেন একটা কথা বলি? স্বাচ্ছন্দ্যে। আপনি বাইরে যেটা ভেতরে তা নয়, দেখে মনে হলো। কথাটা শোনা মাত্র হাতের ফুচকার প্লেটটা নিয়ে মেয়েটা কেমন যেন অন্যরকম দৃষ্টিতে তার দিকে তাকালো, যেন কতই না মায়ায় ভরা তার দু চোখের ভাষা। অনেক কিছু বলতে চায়, অব্যক্ত আছে যা। ফের সে চোখ ফিরিয়ে নিল। উত্তরটা পেলাম না কিন্তু। সব প্রশ্নের তো উত্তর হয় না, থাকতেও নেই। বেশ, মেনে নিলাম। এটাই ভালো, মেনে নিলে জীবন সহজ। নয়তো নয়তো বাদ দিন, এত সিরিয়াস হতে আর ভাল লাগে না। ফুচকাওয়ালা দুজনের প্লেটে একটা করে ফুচকা দিল। প্রথম ফুচকাটা মুখে দিয়ে কৃষ্ণেন্দু ঝালে উহ আহ করে উঠল। তারপর তাকে দেখে মেয়েটি ফুচকা গালে নিয়ে হেসে ফেলল। সেই প্রথমবার জীবনে কোনো মেয়ের হাসিতে কৃষ্ণেন্দুর বুক কেমন করে উঠল। সে এক পলকে মেয়েটার দিকে তাকিয়ে রইল। কি এক অদ্ভুত কারণে না জানি ওই মেয়েটা কৃষ্ণেন্দুর মরুভূমির মতো মনের রুক্ষতায় কয়েক ফোঁটা বৃষ্টির মতো দাগ কেটে গেল। এরও কয়েক সপ্তাহ পরে কৃষ্ণেন্দুর সাথে মেয়েটা তার মাঝে মাঝে আরো বেশ কয়েকবার দেখা হয়েছিল। সে কারণে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বেড়ে উঠেছিল। তারা ধীরে ধীরে যেন কোনো এক শুভ শক্তির প্রভাবে একে অপরের দোসর হয়ে উঠেছিল। একদিন অফিসে বসে আছে কৃষ্ণেন্দু, কাজের চাপ হালকা। সেদিন বসে বসে অয়ন্তিকাকে এসএমএস করছে। তুমি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলে বলো তো? প্রায় সঙ্গে সঙ্গে সেই মেসেজের রিপ্লাই এলো, না আমি পাখি, না আমার ডানা আছে, অতএব উড়ে যে আমি আসিনি সেটা নিশ্চিত। এত টান লেগে গেছে কেন তোমার প্রতি? আমি কি জ্বলন্ত সিগারেট যে টান দিচ্ছ? সিগারেট কিনা জানি না, তবে নেশার মতো। করছো কেন আমার হাতে নেশা? সেটাই তো বুঝতে পারি না। কাজ নেই আজকে বুঝি? কাজের মধ্যেও তো তুমি ঢুকে আছো। মাথা থেকে বের করে দাও, তাহলে সমস্যা মিটে যায়। ওয়েট, একটা কল এসেছে, অ্যাটেন্ড করে রিপ্লাই করছি। ওকে, আমি তো তোমায় ধরে রাখিনি। মিনিট কয়েক পর কৃষ্ণেন্দু রিপ্লাই করলো, ধরে রাখুনি, কিন্তু বেঁধে রেখেছ। কিভাবে? সত্যি বলবো না মিথ্যে? যেটার কদর বেশি হবে সেটাই বলবে। মায়া লেগেছে তোমাতে। ভয়ঙ্কর ব্যাপার তো, ওঝা দিয়ে ঝাড়িয়ে নাও, নয়তো মরে যাবে। আর মরার ভয় করি না, বাঁচতে চাই অনেক। হঠাৎ? জানি না। না বলো। একটা মেয়ে বলেছিল সব প্রশ্নের নাকি উত্তর থাকে না। মেয়েটা একটা বোকা পাগল। তাই তো এই অগোছালোটাকে মানুষ করে তুলেছে। ওটা ভুল ধারণা। ভুল ধারণা পোষণ করা মনের পক্ষে হানিকারক। একটা সত্যি কথা বলি। কতখানি সত্যি বলবে? বিশ্বাস করা যায় যতটা, ততটাই। দেখি করতে পারি কিনা। তোমাকে ভালোবেসে ফেলেছি বোধহয়। তাহলে বাসনি কেন? এই যে কথা শেষে লোটানা আছে। যদি আজীবনের জন্য দাবি করি তোমাকে, দেবে আমায়? আমার একটা খারাপ অতীত আছে কৃষ্ণেন্দু, জেনে বুঝে তোমার ক্ষতি চাইব না, জানতেও চাই না। আমি তোমার আভাটুকু নিয়েই থাকতে চাই, কিন্তু আভার পেছনে যে গভীর অন্ধকার আছে, আমি শুধু তোমার গভীরতাটুকু বুঝি আমার জীবনে।
ফিরে যাও। ভালোবাসি। বলছি ফিরে যাও। বলছি না ভালোবাসি। তুমি জানো না আমার একটা। চুপ করো। ভুল করছো। দেখি না আর একবার না হয় ভুল করে। এসো না। ক্ষমা করো, আমি এসে পড়েছি। এবার একমাত্র তুমি তাড়িয়ে দিলেই তবে ফিরব। কেন এমন ছেলে মানুষই করছো? কি হয়েছে আজ তোমার বলো তো? বেশ তো ভালো ছিলে। এই ভালো থাকার একমাত্র কারণ তুমি। অয়ন্তিকা নীরব হলো। দিন দুয়েক ওদের কথা বন্ধ। তারপর অয়ন্তিকা নিজেই না থাকতে পেরে কৃষ্ণেন্দুকে মেসেজ করলো, একটু কথা বলা যাবে? না, আমি অন্য একজনের সাথে এনগেজ হয়ে গেছি। মেসেজ দেখা মাত্র অয়ন্তিকার বুক কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে সে কৃষ্ণেন্দুকে ফোন করলো। কি বলছো কি? মানে তুমি আমার সাথে নাটক করছিলে এতদিন? ইউ লায়ার ইউ! থামো মা, থামো, এবার থামো। এটা আপনার ছোট্ট একটা শাস্তি ছিল। আরে পাগলি, সবাই ছেড়ে যায় না। পৃথিবীতে এখনো অনেক ভালোবাসা আছে, কেউ কেউ থেকে যায়। মেরে ফেলবো তোমায় গলা টিপে একেবারে। মানে তুমি? বলে হাউ হাউ করে কেঁদে উঠল অয়ন্তিকা। কৃষ্ণেন্দু বুঝলো এ কান্না অভিমানে। সে তখন একটু মজা করে বলল, মনের মানুষকে ভালোবাসা দিতে এক প্রেস করুন। অয়ন্তিকা তখন কাঁদতে কাঁদতে অভিমানী কণ্ঠে বলল, গলা টিপতে কত প্রেস করতে হবে? হ্যাঁ, কাছে আসতে হবে আর হাত দুটো শক্ত করে ধরতে হবে, তাহলেই পেয়ে যাবেন আজীবনের জন্য গলা টেপার সুবর্ণ সুযোগ। এবার দুজনেই একসাথে হেসে উঠল। নমস্কার, শেষ হলো গল্প পাঠ। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন আর শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে, যাতে তারা তাদের অবসর সময় এত সুন্দর সুন্দর গল্প শুনতে পারে।